হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব পিরিয়ডিক টেবিল নিয়ে, বা বলতে পারো পর্যায় সারণী নিয়ে। তবে আজকের ভিডিও বলা ভুল হবে, কারণ পিরিয়ডিক টেবিল নিয়ে তোমাদের সাথে আলোচনা করার জন্য আমি কিন্তু একটা ডিটেল নোটস তৈরি করেছি, এবং সম্পূর্ণ সেই নোটসটা নিয়ে একটা ভিডিওতে আলোচনা করা কিন্তু কখনোই পসিবল না। তাই কয়েকটা ভিডিওতে আমি এই চ্যাপ্টারটা তোমাদের পুরো কমপ্লিট করে দেবো। প্রিভিয়াস ইয়ারের পরীক্ষার প্রশ্নগুলো যদি তোমরা দেখো, সেটা এএলপি টেকনিশিয়ান হতে পারে, জুনিয়র ইঞ্জিনিয়ার বা এনটিপিসি বা গ্রুপ ডি, যে কোনো পরীক্ষাই হোক না কেন, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই চ্যাপ্টারের উপর প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই পাবে। ভীষণ গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তাই সম্পূর্ণটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে হবে। সব কিছু শুধুমাত্র মুখস্থ করলেই হবে না, কনসেপ্ট ক্লিয়ার করে কিন্তু পড়তে হবে। আমি চেষ্টা করেছি এই চ্যাপ্টারের সমস্ত ভিডিওর মাধ্যমে পিরিয়ডিক টেবিলের একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি কভার করতে, যাতে তোমাদের কাছে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। যেমন অ্যাটমিক নাম্বার কাকে বলে, অ্যাটমিক নাম্বার বা অ্যাটমিক মাসের মধ্যে ডিফারেন্সটাই বাকি, অ্যাটমিক নাম্বার ও অ্যাটমিক মাসের উপর ভিত্তি করে কীভাবে তোমরা কোনো এলিমেন্ট বা মৌলের নিউট্রন, প্রোটন ও ইলেকট্রন ভ্যালু বার করতে পারবে। এর পাশাপাশি আমরা দারুণ একটা ট্রিক্সও দেখব, যেই ট্রিক্সটা ফলো করে তোমরা কিন্তু খুব সহজেই অ্যাটমিক নাম্বার 1 থেকে অ্যাটমিক নাম্বার 20 পর্যন্ত যে সমস্ত এলিমেন্ট বা মৌলগুলো রয়েছে, সেগুলো কিন্তু খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। তবে কিন্তু শুধুমাত্র এলিমেন্ট বা মৌলের নাম না, কীভাবে অ্যাটমিক নাম্বারের উপর ভিত্তি করে সেই মৌলের তোমরা অবস্থান বার করবে, অর্থাৎ পিরিয়ডিক টেবিলের কোন পিরিয়ডে সেই মৌলটা অবস্থিত, বা কোন ব্লকে সেই মৌলটা অবস্থিত, বা কোন গ্রুপে সেই মৌলটা রয়েছে, এই সমস্ত কিছু তোমরা কিন্তু নিজেরাই বার করতে পারবে। তারপরে আমরা দেখব শেলের ইলেকট্রনিক কনফিগারেশন এবং সাবশেল, অর্থাৎ এসপিডিএফ, যে সাবশেলগুলো রয়েছে তাদের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কীভাবে বার করব। সমস্ত কিছু নিয়ে আমি তোমাদের সাথে কিন্তু একদম ভেঙে ভেঙে আলোচনা করব। এই সমস্ত বিষয়গুলোর উপর তোমাদের যদি ধারণা ক্লিয়ার না থাকে, তাহলে কখনোই কিন্তু এক্সাম হলে তোমরা এই চ্যাপ্টারের উপর আসা প্রশ্নগুলোর উত্তর করতে পারবে না। এবং সম্পূর্ণ এই চ্যাপ্টারটা ডেসক্রিপটিভভাবে পড়ার পর এই চ্যাপ্টারের উপর আমরা কিন্তু 100-এরও বেশি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তাহলে চলো আর বেশি কিছু না বলে পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা শুরু করা যাক। আমি চেষ্টা করব পিরিয়ডিক টেবিলের এই চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সাথে যতটা ডিটেলে সম্ভব বা যতটা বিস্তারিতভাবে সম্ভব আলোচনা করতে। এই চ্যাপ্টারের সমস্ত ভিডিওগুলো দেখার পর তোমাদের মনে অন্তত এই জোরটা যেন তৈরি হয় যে না, এবার পরীক্ষা হলে গিয়ে পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারের ওপর থেকে যেই প্রশ্নই আসুক না কেন, তার অ্যান্সারটা করে আসতে পারবো। আশা করি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ডিটেল পিডিএফটা রয়েছে এই চ্যাপ্টারের ওপর তোমাদের সাথে আলোচনা করার জন্য। যে পিডিএফটা আমি রেডি করেছি, দেখো এখানে ডিটেইল একটা পিডিএফ কিন্তু রয়েছে, এবং আমি এখানে চেষ্টা করেছি সম্পূর্ণটাই টাইপ করে লিখতে, কোনো কিছুই আমি এখানে কিন্তু হাতে লেখার চেষ্টা করিনি। তাহলে চলো আর বেশি কিছু না বলে সরাসরি শুরু করা যায়। দেখো পিডিএফের শুরুতে এখানে প্রথমে আমি পিরিয়ডিক টেবিলটা কিন্তু দিয়েছি, মডার্ন পিরিয়ডিক টেবিল বা যেটাকে বলা হয় আধুনিক পিরিয়ডিক টেবিল, সেই টেবিলটাই কিন্তু প্রথমে আমি এখানে দিয়েছি। তবে প্রথমেই আমরা কি এই পিরিয়ডিক টেবিলটা নিয়ে আলোচনা করব? না, প্রথমে আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করব না। এর আগে আমাদের একটু হিস্ট্রিটা জানতে হবে বা ইতিহাসটা জানতে হবে, অর্থাৎ এই যে মডার্ন পিরিয়ডিক টেবিল বা এই যে আধুনিক পিরিয়ডিক টেবিল, এটা আসলো কিভাবে, এই পর্যায় সারণীটা আসলো কিভাবে, এর যে হিস্ট্রি বা এর যে ইতিহাস, সেটা আমরা ছোট্ট করে একটু দেখব। তারপরে তো পরবর্তীতে সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করবই, তবে তার আগে একটু ছোট করে আমরা ইতিহাসটা জেনে নেব। পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে মৌল সম্পর্কে, অর্থাৎ এলিমেন্টস। যদি আমি তোমাদের প্রশ্ন করি যে এলিমেন্টস কত প্রকার, এলিমেন্টস বা মৌল কত প্রকার, যদি আমি তোমায় প্রশ্ন করি বা যদি আমি তোমাদের প্রশ্ন করি যে এলিমেন্টস বা মৌল কত প্রকার, সেক্ষেত্রে তোমরা কি জানো যে মৌল কত প্রকার? মৌল সাধারণত কিন্তু 3 প্রকার। কি কি? এক্ষেত্রে দেখো আমি এখানে লিখছি 1 নম্বর দিয়ে মেটাল, 2 নম্বর নন মেটাল এবং 3 নম্বর মেটালয়েডস। এই মেটাল অর্থাৎ ধাতু, তাই তো, মেটালের বাংলা আমরা জানি ধাতু। নন মেটাল অর্থাৎ অধাতু, এবং মেটালয়েডস অর্থাৎ ধাতু কল্প। এই 3টে টাইপের মৌলই কিন্তু এই যে পর্যায় সারণী, এখানে যে পর্যায় সারণীটা রয়েছে, এই পর্যায় সারণীর মধ্যে কিন্তু এই 3 ধরনের মৌলই রয়েছে। মেটালও রয়েছে, নন মেটালও রয়েছে এবং মেটালয়েডসও রয়েছে। তবে প্রথম থেকেই কি এগুলো ছিল? না, প্রথম থেকে কিন্তু এগুলো ছিল না। কিভাবে আসলো সেটা আমরা এক এক করে দেখব। দেখো আমি যদি স্ক্রল করে নিচের দিকে আসি, তাহলে আমি এখানে কিন্তু ডিটেলে সমস্ত কিছু লিখে দিয়েছি। তবে আমি এখানে তোমাদের সাথে আলোচনা করার জন্য সমস্ত কিছু আবার লিখে আলোচনা করব। তবে পিডিএফের মধ্যে তোমরা কিন্তু সমস্ত কিছুই পাবে। এই 3টি নিয়েই আমাদের কিন্তু এলিমেন্ট, এবং এই সমস্ত এলিমেন্টগুলোকে সুন্দরভাবে সাজিয়ে বা প্রপার ওয়েতে অ্যারেঞ্জ করে রাখা হচ্ছে কিন্তু এই পিরিয়ডিক টেবিলে। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবো। পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী আলোচনা করার আগে প্রথমেই যেই নামটা আমাদের সামনে আসে, সেই নামটা কি? ল্যাভোসিয়ে, অ্যান্টোইন লরেন্ট ল্যাভোসিয়ে। সাধারণত এইটুকু আমরা শুনেছি ল্যাভোসিয়ে, তবে তার পুরো নামটা হচ্ছে অ্যান্টোইন লরেন্ট ল্যাভোসিয়ে। তার দ্বারাই কিন্তু পিরিয়ডিক টেবিলের সূচনা করা হয়েছিল। দেখো পরবর্তী পয়েন্টে এখানে আমি লিখেছি
তিনি প্রথম মৌলগুলিকে ধাতু বা মেটাল ও অধাতু ও নন মেটাল রূপে বর্ণনা করেছিলেন 1774 সালে। অর্থাৎ এলিমেন্টগুলোর মধ্যে কিছু রয়েছে মেটাল এবং কিছু রয়েছে নন মেটাল, বা কিছু রয়েছে ধাতু এবং কিছু রয়েছে অধাতু। এটা প্রথম বর্ণনা করেছিলেন কে? এটা প্রথম বর্ণনা করেছিলেন কিন্তু বিজ্ঞানী ল্যাভোসিয়ে। দেখো আমি যদি স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে এখানে লেখা রয়েছে এলিমেন্ট অর্থাৎ মৌল। এবং 1774 সালে ল্যাভোসিয়ের দ্বারা বর্ণনা করা হয়েছিল এই মৌলগুলির মধ্যে বা এই এলিমেন্টগুলোর মধ্যে কিছু রয়েছে মেটাল বা ধাতু এবং কিছু রয়েছে নন মেটাল বা অধাতু। এবং তিনি এলিমেন্টের মধ্যে থেকে মেটাল এবং নন মেটালটাকে আলাদা করেছিলেন কিভাবে, বা এই দুটো ভাগ করেছিলেন কিভাবে? তাদের অক্সাইড নেচারের ওপর ভিত্তি করে। মেটাল বা ধাতু সর্বদা হবে বেসিক বা ক্ষারীয় এবং নন মেটাল বা অধাতু সর্বদা কিন্তু হবে অ্যাসিডিক বা আম্লিক। তবে এখানে একটা প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে যে মেটাল বা ধাতু কেন সর্বদা বেসিক বা ক্ষারীয় হবে এবং নন মেটাল বা অধাতু কেন সর্বদা অ্যাসিডিক বা আম্লিক হবে। এই বিষয়টা কিন্তু এই পিরিয়ডিক চ্যাপ্টারের মধ্যে পড়ছে না, তবে যেহেতু আমি এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তাই ভাবলাম এই ছোট্ট পয়েন্টটা এখানে তোমাদের জন্য অ্যাড করে দিই, যাতে এই বিষয়টাও তোমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে যায়। দেখো নিচে এখানে প্রথম পয়েন্টটা লক্ষ্য করে, অ্যাসিড প্লাস বেস বা বলতে পারো অম্ল প্লাস ক্ষার, এই দুটো যদি একসাথে বিক্রিয়া করে সেক্ষেত্রে তারা কী তৈরি করে? সল্ট প্লাস ওয়াটার। এরপর পরবর্তী পয়েন্টটা এখানে দেখো, অ্যাসিডের সাথে এক্ষেত্রে মেটাল অক্সাইড বিক্রিয়া করছে এবং এক্ষেত্রেও তৈরি হচ্ছে কি? সল্ট প্লাস ওয়াটার। ঠিক যেইভাবে অ্যাসিডের সাথে বেস বিক্রিয়া করে সল্ট আর ওয়াটার তৈরি করছিল, ঠিক একইভাবে অ্যাসিডের সাথে মেটাল অক্সাইড বিক্রিয়া করেও কিন্তু সল্ট আর ওয়াটারই তৈরি করছে। তো এক্ষেত্রে আমরা কী লক্ষ্য করতে পারছি? অ্যাসিডের সাথে বিক্রিয়া করার সময় বেস যেই কাজটা করছিল সেম সেই কাজটাই করছে কিন্তু মেটাল অক্সাইড, অর্থাৎ বেসের ভূমিকাটা কিন্তু পালন করছে মেটাল অক্সাইড। এই কারণেই আমরা কিন্তু বলতে পারি মেটাল ইজ বেসিক ইন নেচার। এরপর তৃতীয় পয়েন্টে দেখো এখানে কী রয়েছে, অ্যাসিডের জায়গায় আমরা এখানে রেখেছি নন মেটাল অক্সাইডকে, তার সাথে বিক্রিয়া করছে কে? বেস। এবং এক্ষেত্রেও দেখো কী ফর্ম হচ্ছে বা কী তৈরি হচ্ছে? সল্ট প্লাস ওয়াটার। অর্থাৎ ঠিক একই রকমভাবে অ্যাসিড প্লাস বেস বিক্রিয়া করে যেই সল্ট আর ওয়াটার তৈরি করছিল, সেই রকমই নন মেটাল অক্সাইড প্লাস বেস বিক্রিয়া করে সল্ট আর ওয়াটারই কিন্তু তৈরি করছে। তো একই রকমভাবে এখানেও কিন্তু আমরা বলতে পারি অ্যাসিড যে ভূমিকাটা পালন করছিল অ্যাসিড প্লাস বেসের বিক্রিয়ার সময়, অ্যাসিড যে ভূমিকাটা পালন করছিল সেম একই ভূমিকা কিন্তু পালন করছে নন মেটাল অক্সাইড। তো এই কারণে নন মেটাল অক্সাইডকে আমরা কিন্তু বলতে পারি অ্যাসিডিক ইন নেচার। তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হলো, মেটাল সবসময় হবে বেসিক বা ক্ষারীয় এবং নন মেটাল সবসময় হবে অ্যাসিডিক বা আম্লিক। দেখো নিচে দুটো পয়েন্ট আমি আলাদা করে এখানে লিখেও দিয়েছি। পরিষ্কারভাবে বলতে গেলে সমস্ত মেটাল হয় বেসিক বা ক্ষারীয়, তাহলে কোনো উপাদান যদি ক্ষারীয় হয় তাহলে তুমি তাকে মেটাল বলতেই পারো, এবং সমস্ত নন মেটাল হয় অ্যাসিডিক বা আম্লিক, তাহলে কোনো উপাদান যদি আম্লিক হয় তাহলে তুমি তাকে নন মেটাল বলতেই পারো। তাহলে এটা হলো আমাদের পিরিয়ডিক টেবিলের প্রথম ধাপ, যেই ধাপে ল্যাভোসিয়ে দ্বারা মৌলগুলির মধ্যে থেকে ধাতু এবং অধাতুকে আলাদা রূপে বর্ণনা করা হয়েছিল। এবং সালটা ছিল কত? সালটা কিন্তু ছিল 1774 সাল। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবো। এরপর দেখো এখানে পরবর্তী ধাপ, বিজ্ঞানী জন ডাল্টন 1808 সালে অ্যাটমিক থিওরি বা পারমাণবিক তত্ত্ব প্রকাশ করেছিলেন। তার মতে সেই সময় এলিমেন্টস বা মৌলের সংখ্যা ছিল 12 থেকে 13টা। এবং বর্তমানে যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি যে বর্তমানেও পিরিয়ডিক টেবিলে মোট মৌলের সংখ্যা কত বা মোট এলিমেন্টের সংখ্যা কত, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কী হবে? 118টা। সেক্ষেত্রে অ্যান্সার হবে 118টা। কিন্তু যখন 1808 সালে জন ডাল্টন অ্যাটমিক থিওরি প্রকাশ করেছিলেন সেই সময় তার মতে এলিমেন্টসের সংখ্যা ছিল 12 থেকে 13টা। এলিমেন্টস বা মৌলগুলোর মধ্যে যে ধাতু ও অধাতু রয়েছে সেটা বলেছিলেন ল্যাভোসিয়ে। তবে সেই ধাতু অধাতুর যে সংখ্যা 12 থেকে 13টা হতে পারে সেটা প্রথম বলেছিলেন কিন্তু জন ডাল্টন তার অ্যাটমিক থিওরিতে। জন ডাল্টন তার অ্যাটমিক থিওরিতে বলেছিলেন যত অ্যাটম বা পরমাণু রয়েছে সেগুলো মিলেই কিন্তু এলিমেন্টস বা মৌল তৈরি করে। তাহলে আমরা কিন্তু বলতেই পারি যে অ্যাটমগুলো বা পরমাণুগুলো একে অপরের সাথে যুক্ত হয়েই তৈরি করছে কিন্তু এলিমেন্টস বা মৌল। 1808 সালে বিজ্ঞানী জন ডাল্টন যখন অ্যাটমিক থিওরি প্রকাশ করলেন বা যখন পারমাণবিক তত্ত্ব প্রকাশ করলেন, তারপর থেকেই বিজ্ঞানীরা কিন্তু অ্যাটম বা পরমাণু স্ট্রাকচার তৈরি করা শুরু করে দেন। দেখো নিচে এখানে আমি একটা ছবি দিয়েছি এবং ছবির ওপরেই দেখো এখানে লেখা রয়েছে অ্যাটমের স্ট্রাকচার বা বলতে পারো পরমাণু স্ট্রাকচার। পরমাণু স্ট্রাকচারটা কীরকম হয় বা অ্যাটমের স্ট্রাকচারটা কীরকম হয় সেটাই কিন্তু এখানে রয়েছে। অ্যাটম বা পরমাণুর এই যে একদম মাঝের অংশটা, এই মাঝের অংশটাকে আমরা কি বলছি? এই মাঝের অংশটাকে আমরা কিন্তু বলছি নিউক্লিয়াস। দেখো ডান দিকে এখানে লেখা রয়েছে, এটাকে আমরা কি বলছি? নিউক্লিয়াস। এবং পরমাণুর যে নিউক্লিয়াস সেটা গঠিত হয় নিউট্রন ও প্রোটন দ্বারা। এখানে যে লাল রঙের অংশগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে প্রোটন, দেখো এখানে রয়েছে, এবং নীল রঙের যে অংশগুলো রয়েছে সেগুলোকে বলা হচ্ছে নিউট্রন। তাহলে পরমাণুর যে মাঝের অংশটা, একদম মাঝের যে অংশটা, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াস গঠিত হচ্ছে কি দ্বারা? নিউট্রন এবং প্রোটন দ্বারা। নীল যে অংশগুলো সেটাকে আমরা বলছি নিউট্রন, এবং লাল যে অংশগুলো রয়েছে সেটাকে আমরা বলছি প্রোটন। এবং নিউক্লিয়াসের বাইরে রয়েছে ইমাজিনারি বা বলতে পারো কাল্পনিক কিছু অরবিট বা কক্ষপথ। দেখো এখানে এগুলোকে আমরা বলছি অরবিট বা
কক্ষপথ, এগুলো কিন্তু কাল্পনিক বা বলতে পারো ইমাজিনারি লাইন। এবং এই কক্ষপথেই কিন্তু ঘুরে চলেছে ইলেকট্রনগুলো। দেখো এখানে এই কক্ষপথের মধ্যে কিন্তু ইলেকট্রনগুলো তো অনবরত ঘুরে চলেছে। তাহলে পরমাণুর যে স্ট্রাকচার বা অ্যাটমের যে স্ট্রাকচার সেটা ক্লিয়ার হলো। এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি যে নিউক্লিয়াস কে আবিষ্কার করেছিলেন বা নিউক্লিয়াসকে ডিসকভার করেছিলেন, সেক্ষেত্রে অ্যান্সার কী হবে? নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড। ইলেকট্রনকে আবিষ্কার করেছিলেন, ইলেকট্রন আবিষ্কার করেছিলেন কিন্তু জে থমসন। নিউট্রনকে আবিষ্কার করেছিলেন, নিউট্রন আবিষ্কার করেছিলেন চ্যাডউইক। এবং প্রোটনকে আবিষ্কার করেছিলেন, প্রোটন আবিষ্কার করেছিলেন গোল্ডস্টেইন। স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে এখানে দেখো সমস্ত পয়েন্টগুলো রয়েছে, যেই পয়েন্টগুলো নিয়ে এতক্ষণ আমি তোমাদের সাথে আলোচনা করলাম সমস্ত পয়েন্টগুলো এখানে রয়েছে। এবং নিচে এখানে দেখো লেখা রয়েছে হু ডিসকভার দ্য ইলেকট্রন। ইলেকট্রনকে আবিষ্কার করেছিলেন বললাম আমি তোমাদের জে থমসন। এবং এখানে ইংলিশ ও বাংলা দুটোতেই কিন্তু আমি লিখে দিয়েছি। সব ক্ষেত্রে আমি চেষ্টা করেছি ইংলিশ ও বাংলা দুটো ভাষাতেই লিখতে। প্রোটনকে আবিষ্কার করেছিলেন গোল্ডস্টেইন, নিউট্রনকে আবিষ্কার করেছিলেন চ্যাডউইক, নিউক্লিয়াসকে আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড। সমস্তটা ক্লিয়ার হয়ে গেল। স্ক্রল করে নিচের দিকে আসবো। এরপর এখান থেকে শুরু হচ্ছে পরবর্তী স্টেজ, অর্থাৎ বলতে পারো এখান থেকে থার্ড স্টেজ শুরু হচ্ছে। এতক্ষণ আমরা দুটো স্টেজ দেখলাম, তাই তো নাকি? ল্যাভোসিয়ে 1774-এ একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, তারপর জন ডাল্টনের অ্যাটমিক থিওরি 1808। এতক্ষণ কিন্তু সবাই এলিমেন্টগুলো নিয়ে আলোচনা করছিল, তবে সেগুলোকে কিন্তু কেউ সাজানোর চেষ্টা করেনি, অর্থাৎ সেগুলো কিন্তু প্রপার ওয়েতে যে টেবিলে সাজাতে হবে সেইভাবে কিন্তু কেউ সাজানোর চেষ্টা করেনি। তবে প্রথম 1829 সালে এলিমেন্ট বা মৌলগুলোকে টেবিলে অ্যারেঞ্জমেন্ট বা সাজানোর প্রক্রিয়া যে বিজ্ঞানী শুরু করেছিলেন তার নাম কী ছিল? ডবেরেইনার। নামটা তোমরা নিশ্চয়ই শুনেছ। তার পুরো নামটা হচ্ছে জোহান উলফগ্যাং ডবেরেইনার এবং তিনি ছিলেন একজন জার্মান সায়েন্টিস্ট। তিনিই কিন্তু প্রথম 1829 সালে এলিমেন্টস বা মৌলগুলোকে টেবিলে সাজানোর চেষ্টা করেছিলেন। তিনি ট্রায়াড বা ত্রয়ী নিয়মের সাহায্যে মৌলগুলিকে শ্রেণীবদ্ধ বা সাজানোর চেষ্টা করেছিলেন। স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে দেখো এখানে লেখা রয়েছে ডবেরেইনার্স ল অফ ট্রায়াডস। এক্ষেত্রে এই বিষয়ের ওপর পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসে। দেখো এখানে প্রশ্নটা আমি লিখেছি, হু ফার্স্ট অ্যাটেম্প্ট টু ক্লাসিফাই দ্য এলিমেন্টস অ্যাজ ট্রায়াডস। কে প্রথম মৌলগুলোকে ত্রয়ী হিসাবে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেছিলেন? সেক্ষেত্রে উত্তর কী হবে? উত্তর কিন্তু হবে ডবেরেইনার। যখন তিনি ট্রায়াড তৈরি করেছিলেন বা মৌলগুলোকে ত্রয়ী হিসাবে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেছিলেন তখন তার কাছে এলিমেন্ট বা মৌলের সংখ্যা ছিল কিন্তু 15 থেকে 18টার মতো। একটু আগে আমরা দেখলাম জন ডাল্টন যখন 1808 সালে অ্যাটমিক থিওরি দিয়েছিলেন তখন তার কাছে মৌলের সংখ্যা ছিল কত? 12 থেকে 13টা। তবে 1829 সালে যখন ডবেরেইনার ল অফ ট্রায়াডস তৈরি করলেন তখন কিন্তু তার কাছে মৌলের সংখ্যা বেড়ে হয়ে গেছে 15 থেকে 18টার মতো। এইভাবে কিন্তু দিন দিন এলিমেন্টস বা মৌলের সংখ্যা বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে বর্তমানে আমাদের যে মডার্ন পিরিয়ডিক টেবিল সেখানে রয়েছে 118টা এলিমেন্টস। হয়তো আগামী 10 বছর পর এখানে আরও নতুন কিছু মৌল যুক্ত হবে। এটাই তো কনফার্ম না যে 118টা মৌলই থাকবে, এটা আর কোনোদিনই বাড়বে না, অবশ্যই বাড়তে পারে। ডবেরেইনার ল অফ ট্রায়াডসের মাধ্যমে মৌলগুলোকে আলাদা আলাদা সিকোয়েন্সে ভাগ করেছিলেন এবং প্রতিটি ভাগে তিনি 3টি করে এলিমেন্টস বা মৌল রেখেছিলেন। ডবেরেইনারের যে ল অফ ট্রায়াডস সেটা আমি তোমাদের একটু বলি, তিনি সেখানে কীভাবে মৌলগুলোকে সাজিয়েছিলেন। মনে করো 3টি মৌল রয়েছে, প্রথম যে ট্রায়াড সেই ট্রায়াডে 3টি মৌল রয়েছে এ বি সি। এটা মনে করো ট্রায়াড 1 এবং এখানে 3টি মৌল রয়েছে এ বি সি। এ মৌলটির অ্যাটমিক মাস মনে করো 3, বি মৌলটির অ্যাটমিক মাস 5.9 এবং সি মৌলটির অ্যাটমিক মাস 9। তো ডবেরেইনার কি বলেছিলেন? তিনি বলেছিলেন এ ও সি মৌলের যদি অ্যাটমিক মাসটাকে যোগ করা হয়, মনে করো এ প্লাস সি, এই দুটো মৌলের অ্যাটমিক মাসকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে যেটা হবে সেটা হবে কি বি মৌলের অ্যাটমিক মাসের সমান। ক্লিয়ার হলো? আবারও বলছি, এ মৌলের যে অ্যাটমিক মাস মনে করো 3, তার সাথে সি মৌলের অ্যাটমিক মাসটাকে যোগ করা হচ্ছে 9, এটাকে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে 9 আর 3 কত হচ্ছে 12, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত আসছে 6। এটা কি হবে? এটা বি যে মৌলটা রয়েছে বি মৌলের যে অ্যাটমিক মাস তার প্রায় সমান বা কাছাকাছি একটা ভ্যালু বার হবে। তো দেখো এখানে 6 আসছে এবং বি মৌলের যে অ্যাটমিক মাস সেটা কত ছিল 5.9, তো একদম কাছাকাছি ভ্যালুই তো আসছে 5.9, এখানে রয়েছে 6, তো একদম কাছাকাছি ভ্যালু আসছে। তো এইভাবে মৌলগুলোকে তিনি আলাদা আলাদা ট্রায়াডে কিন্তু সাজিয়েছিলেন, অর্থাৎ এ মৌলটার যে অ্যাটমিক মাস এবং সি মৌলটার যে অ্যাটমিক মাস সেটা দুটো যোগ করলেন, যোগ করার পর 2 দিয়ে ভাগ করলেন, যেটা আসলো সেটা বি মৌলের যে অ্যাটমিক মাস তার একদম কাছাকাছি ভ্যালু হবে। তিনি এটা কিন্তু বলেছিলেন তার ল অফ ট্রায়াডসে। আমি একটু ট্রায়াডগুলো তোমাদের দেখাই, সমস্ত ট্রায়াডগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি। দেখো আমি যদি স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে এখানে আমি উদাহরণটাও তোমাদের এখানে দিয়ে দিয়েছি, যে উদাহরণটা আমি তোমাদের দেখালাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর দেখো নিচে এখানে প্রথমেই রয়েছে ট্রায়াড 1। ট্রায়াড 1-এ কী কী এলিমেন্ট ছিল দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লিথিয়ামের অ্যাটমিক যে মাস 6.94, সোডিয়ামের 22.99, পটাশিয়ামের 39.1। এবং তিনি কি বলেছিলেন এ ও সি, এটা
সি এটা, এই দুটোকে যোগ করতে হবে। এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেই ভ্যালুটা আসবে সেটা সোডিয়ামের যে অ্যাটমিক মাস তার একদম কাছাকাছি যাবে বা একদম এক্স্যাক্ট সেম ভ্যালুটা আসবে। তো এখানে যদি এই এ আর সিকে যোগ করা হয়, যোগ করে যদি 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে যেই ভ্যালুটা আসে সেটা হচ্ছে 23.02, এবং এখানে সোডিয়ামের যে অ্যাটমিক মাস সেটা কত রয়েছে 22.99। তো একদম প্রায় কাছাকাছি ভ্যালু বার হচ্ছে। তো তিনি যে থিওরি দিয়েছিলেন সেই থিওরি অনুযায়ী তার প্রথম ট্রায়ারটা কিন্তু সাকসেসফুল হয়েছিল। এক্ষেত্রে একটা কথা আমি তোমাদের বলে দিই, প্রথম যে ট্রায়ারটা ছিল সেটা কিন্তু অ্যালকালি মেটালসের ওপর, অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো কিন্তু সব অ্যালকালি মেটালস, অর্থাৎ বলতে পারো ক্ষার ধাতু। এরপর নিচে এখানে দেখো রয়েছে ট্রায়ার 2। ট্রায়ার 2টা কী কী এলিমেন্ট ছিল দেখো, এখানে রয়েছে ক্যালসিয়াম, স্ট্রন্টিয়াম, বেরিয়াম। ক্যালসিয়ামের অ্যাটমিক মাস কত 40.1, স্ট্রন্টিয়ামের 87.6, বেরিয়ামের 137.3। এবং এ আর সি যদি যোগ করা হয়, তারপর যদি 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে আসছে ভ্যালু 88.7, এবং স্ট্রন্টিয়ামের কত 87.6। তাহলে এখানে প্রায় একের কাছাকাছি ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো এখানে ডিফারেন্সটা একটু বেড়ে গেছিলো। এরপর ট্রায়ার 3, ট্রায়ার 3 দেখো কী কী এলিমেন্ট রয়েছে, ক্লোরিন অ্যাটমিক মাস 35.4, ব্রোমিন 79.9, আয়োডিন 126.9। এ আর সি যোগ করে 2 দিয়ে যদি ভাগ করা হয় সেক্ষেত্রে ভ্যালুটা আসছে 81.1, এবং এখানে ব্রোমিনের যে ভ্যালু, ব্রোমিনের যে অ্যাটমিক মাস সেটা 79.9। দেখো এক্ষেত্রে কিন্তু ভ্যালুটা অনেকটাই বেশি বেড়ে গেছে, ভ্যালুটা কিন্তু একের বেশি চলে গেছে, তাই অ্যাকুরেসিটা কোথাও কিন্তু কম হয়ে যাচ্ছে। প্রথম যে ট্রায়ারটা আমরা দেখলাম সেখানে কিন্তু ভ্যালুটা একদম কাছাকাছি ছিল 22.99, এবং এখানে এসেছিল 23.02। তো ভ্যালুটা একদম কাছাকাছি ছিল। তবে এখানে দেখো ভ্যালুটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, ডিফারেন্সটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এখানে দেখো একের বেশি চলে গেছে। ট্রায়ার যে 3 সেখানে কিন্তু ভ্যালুটা একের বেশি চলে গেছে। এরপর এখানে রয়েছে ট্রায়ার 4 এবং ট্রায়ার 5। মোট তিনি 5টা ট্রায়ার দিয়েছিলেন, তার মধ্যে তার 2টো ট্রায়ার সাকসেসফুল হয়েছিল, বাকি ট্রায়ারগুলো কিন্তু তার সাকসেসফুল হয়নি। সেখানে কিন্তু ভ্যালু অনেকটাই বেশি হয়ে গেছিলো। এর ফলে ডবেরেনার ল অফ ট্রায়ার্সের মাধ্যমে যে মৌলগুলোকে বা এলিমেন্টগুলোকে টেবিলের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছিলেন সেটা কিন্তু সাকসেসফুল হয়নি। স্ক্রল করে নিচের দিকে আসবো, এরপর আসছে পরবর্তী স্টেজ। এখান থেকে শুরু হচ্ছে 4th স্টেজ। এরপর আসছেন বিজ্ঞানী নিউল্যান্ডস। তার পুরো নাম কি? পুরো নাম হচ্ছে জন আলেকজান্ডার নিউল্যান্ডস। তিনি ছিলেন একজন ইংলিশ সায়েন্টিস্ট, যিনি 1866 বা 1865 সালে এলিমেন্টসগুলোকে পিরিয়ডিক টেবিলে অ্যারেঞ্জমেন্ট করার বা সাজানোর চেষ্টা করেন। অর্থাৎ ডবেরেনার চেষ্টা করেছিলেন কবে? 1829 সালে। এরপর নিউল্যান্ডস, জন আলেকজান্ডার নিউল্যান্ডস, যিনি ছিলেন একজন ইংলিশ সায়েন্টিস্ট, তিনি 1866 বা 1865 সালে এলিমেন্টসগুলোকে নতুনভাবে কিন্তু আবার পিরিয়ডিক টেবিলে অ্যারেঞ্জমেন্ট করার বা সাজানোর চেষ্টা করেন। নিউল্যান্ডস তার অক্টেভ ল এর মাধ্যমে এলিমেন্টসগুলোকে পিরিয়ডিক টেবিলে সাজানোর চেষ্টা করেছিলেন। দেখো এখানে লেখা রয়েছে নিউল্যান্ডস অ্যারেঞ্জ এলিমেন্টস ইন অক্টেভস। এবং এক্ষেত্রে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অক্টেভ ল বা অষ্টক নিয়মের প্রবর্তন করেছিলেন কে, সেক্ষেত্রে অ্যান্সার কী হবে? সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু হবে জন আলেকজান্ডার নিউল্যান্ডস। এবং এই সময় তার কাছে টোটাল যে এলিমেন্টস বা টোটাল যে মৌল তার সংখ্যা কিন্তু ছিল 56টা। 1829 সালে ডবেরেনের কাছে ছিল মাত্র 15 থেকে 18টার মতো মৌল। তবে দেখো 1866 সালে নিউল্যান্ডসের কাছে রয়েছে টোটাল 56টা এলিমেন্টস। নিউল্যান্ডস তার অক্টেভ ল এর মাধ্যমে এমনভাবে এলিমেন্টসগুলোকে সাজিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন প্রথম যে এলিমেন্টটা রয়েছে সেই ফার্স্ট এলিমেন্টের যা প্রপার্টি হবে সেম একই ধরনের প্রপার্টি হবে অষ্টম এলিমেন্টের, অর্থাৎ এখানে যে এলিমেন্টটা রয়েছে, অর্থাৎ প্রথম যে এলিমেন্টটা, ফার্স্ট যে এলিমেন্ট, সেই একই ধরনের সেম প্রপার্টি হবে কার? সেম প্রপার্টি হবে অষ্টম নম্বরে বা 8 নম্বরে যে এলিমেন্টটা রয়েছে সেই এলিমেন্টের। অর্থাৎ তার হিসাবে এখানে হাইড্রোজেন এলিমেন্টের যা প্রপার্টি সেম একই প্রপার্টি রয়েছে পিটি অর্থাৎ প্লাটিনাম এলিমেন্টের। আবার এখানে ফ্লোরিনের যে প্রপার্টি সেম একই প্রপার্টি হবে লিথিয়ামের, কারণ ফ্লোরিনকে এখানে যদি 1 নম্বর এলিমেন্ট হিসেবে ধরা হয় তাহলে 8 নম্বরে রয়েছে লিথিয়াম। তো ফ্লোরিনের যা প্রপার্টি হবে সেম একই প্রপার্টি হবে লিথিয়ামের। এরপর এখানে রয়েছে সিএল, অর্থাৎ ক্লোরিনের যে প্রপার্টি হবে সেম একই প্রপার্টি হবে কার? এনএ অর্থাৎ সোডিয়ামের। নিউল্যান্ডস তার অক্টেভ লতে এই স্টেটমেন্টটাই দিয়েছিলেন, তবে তার স্টেটমেন্ট অনুযায়ী এখানে কিন্তু কোনো কিছুই ম্যাচ করছিল না। অর্থাৎ এই যে টেবিল, এই টেবিলে কিন্তু কোনো কিছুই ম্যাচ করছিল না। তার স্টেটমেন্ট অনুযায়ী প্রথম এলিমেন্ট এবং অষ্টম এলিমেন্টের প্রপার্টি সেম হবে, কিন্তু এখানে কিন্তু সেটা হচ্ছিল না। হাইড্রোজেন এলিমেন্টের যে প্রপার্টি সেম একই প্রপার্টি কিন্তু কখনোই প্লাটিনামের না। আবার ফ্লোরিনের যে প্রপার্টি সেম একই প্রপার্টি কিন্তু লিথিয়ামের না। ক্লোরিনের যে প্রপার্টি সেম একই প্রপার্টি কিন্তু কখনোই সোডিয়ামের না। তাছাড়া দুটো এলিমেন্টকে কখনোই কিন্তু এক জায়গায় প্লেস করা যায় না বা এক জায়গায় রাখা যায় না। তবে তিনি কিন্তু তার টেবিলে বেশ কিছু জায়গায় দুটো এলিমেন্টকে এক জায়গায় রেখেছিলেন। দেখো এখানে রয়েছে দুটো এলিমেন্ট এক জায়গায়, এখানেও দুটো এলিমেন্ট এক জায়গায় রাখা হয়েছে, এখানেও দুটো এলিমেন্টকে এক জায়গায় রাখা হয়েছে, এবং এখানেও দেখো দুটো এলিমেন্টকে এক জায়গায় রাখা হয়েছে। এরকম বেশ কিছু জায়গায় তিনি কিন্তু দুটো এলিমেন্টকে বা দুটো মৌলকে একসাথে রেখেছিলেন, যেটা কখনোই কিন্তু রাখা পসিবল না। এই সকল কারণে নিউল্যান্ডের অক্টেভ লও কিন্তু সাকসেসফুল হয়নি। অর্থাৎ অক্টেভ ল এর মাধ্যমে তিনি যে এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেছিলেন বা এলিমেন্টগুলোকে পিরিয়ডিক টেবিলে সাজানোর চেষ্টা করেছিলেন সেটা কিন্তু সাকসেসফুল হয়নি। এরপর যদি স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে দেখো পরবর্তী স্টেজ কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 5th স্টেজ। দেখো এখানে লেখা রয়েছে মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল। তো
তুমি কি এলপি টেকনিশিয়ান পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ? তাহলে তুমি দেখতে পারো আমার সমস্ত নোটস, যেই নোটসগুলো আমি তৈরি করেছিলাম 2018 সালে এলপি টেকনিশিয়ান পরীক্ষা দেওয়ার সময়। এবং আমার সেই সমস্ত হ্যান্ডিটেড নোটস পড়েই আমি কিন্তু এলপি টেকনিশিয়ানের পরীক্ষাটা পাস করেছিলাম। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বেসিক সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এই সমস্ত বিষয়ের উপর আমি কিন্তু নোটস তৈরি করেছিলাম। এবং এই সমস্ত নোটস তুমি কিন্তু দেখতে পারবে আমার পিডিএফ স্টোর ভিজিট করে। ভিডিওর ডেসক্রিপশনে পিডিএফ স্টোরের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তুমি কিন্তু ওপেন করতে পারবে আমার পিডিএফ স্টোর। তাহলে ভিজিট করো আমার পিডিএফ স্টোর এবং তোমার এলপি টেকনিশিয়ান পরীক্ষার প্রিপারেশনকে আপডেট করো আমার নোটসের সাথে। মেন্ডেলিফের পুরো নাম কী ছিল? দেখো এখানে লেখা রয়েছে দিমিত্রি ইভানোভিচ মেন্ডেলিফ, এবং তিনি ছিলেন একজন রাশিয়ান কেমিস্ট, যিনি কিন্তু সাকসেসফুলি এলিমেন্টস বা মৌলগুলোকে পিরিয়ডিক টেবিলে অ্যারেঞ্জমেন্ট করেছিলেন বা বলতে পারো সাজিয়েছিলেন। এবং এই কারণেই পর্যায় সারণীর জনক বা ফাদার অফ পিরিয়ডিক টেবিল বলা হয় কিন্তু রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিফকে। তাহলে আমরা বলতে পারি পিরিয়ডিক টেবিলে মৌলগুলোকে সাজানোর ক্ষেত্রে 5th স্টেজে গিয়ে কিন্তু আমাদের সফলতা এসেছিল। দেখো স্ক্রল করে নিচে আসলে এখানে পিরিয়ডিক টেবিলটা রয়েছে, অর্থাৎ মেন্ডেলিফ যে পিরিয়ডিক টেবিলটা তৈরি করেছিলেন বা যে পর্যায় সারণীটা তৈরি করেছিলেন সেটা এখানে দেওয়া রয়েছে। মেন্ডেলিফই কিন্তু প্রথম পিরিয়ডিক টেবিলে মৌলগুলোকে পিরিয়ড এবং গ্রুপ অনুযায়ী সাজিয়েছিলেন। পিরিয়ডিক টেবিলে যে ভার্টিক্যালি লাইনগুলো রয়েছে, এই যে ভার্টিক্যালি লাইনগুলো, এই লাইনগুলোকে আমরা কি বলছি? এই লাইনগুলোকে আমরা বলছি গ্রুপ, এবং যে হরাইজন্টালি লাইনগুলো রয়েছে এগুলোকে আমরা কি বলছি? পিরিয়ড। তো পিরিয়ডিক টেবিলে মৌলগুলোকে বা এলিমেন্টসগুলোকে এই গ্রুপ ও পিরিয়ড অনুযায়ী প্রথম কিন্তু সাজিয়েছিলেন মেন্ডেলিফ। এর আগে বিজ্ঞানী নিউল্যান্ডস দেখেছিলাম আমরা পিরিয়ডিক টেবিলে মৌলগুলোকে সাজিয়েছিলেন, তবে সেক্ষেত্রে কিন্তু তার টেবিলে কোনো রকম গ্রুপ বা পিরিয়ড ছিল না। এখানে দেখো তার টেবিলটা রয়েছে, তবে এখানে কিন্তু কোনো গ্রুপ বা পিরিয়ডের উল্লেখ নেই। তবে মেন্ডেলিফের যে পর্যায় সারণী বা মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিল, সেখানে কিন্তু প্রথম গ্রুপ এবং পিরিয়ডের উল্লেখ ছিল। এক্ষেত্রে যদি প্রশ্ন আসে যে মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিল সেখানে মোট কটা গ্রুপ এবং কটা পিরিয়ড ছিল, যদি পিরিয়ডের কথা বলি তাহলে টোটাল 7টা পিরিয়ড ছিল, এবং যদি গ্রুপের কথা বলি তাহলে টোটাল 8টা গ্রুপ কিন্তু সেখানে ছিল। অর্থাৎ মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিল সেখানে মোট 7টা পিরিয়ড ছিল বা 7টা পর্যায় ছিল, এবং গ্রুপের সংখ্যা ছিল মোট 8টা। তাছাড়া তোমায় যদি প্রশ্ন করা হয় মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিল সেখানে মোট এলিমেন্টস বা মৌলের সংখ্যা কত ছিল, সেক্ষেত্রে অ্যান্সার কী হবে? সেক্ষেত্রে অ্যান্সার কিন্তু হবে 63। মোট যে এলিমেন্ট বা মোট যে মৌল তার সংখ্যা ছিল 63টা। এতক্ষণ যে সবাই পিরিয়ডিক টেবিলে মৌলগুলোকে সাজানোর চেষ্টা করছিলেন বা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু অ্যাটমিক মাসের উপর ডিপেন্ড করে মৌলগুলোকে সাজানোর চেষ্টা করছিলেন। এবং মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিল বা মেন্ডেলিফের যে পর্যায় সারণী, সেখানেও কিন্তু তিনি অ্যাটমিক মাসের উপর ভিত্তি করেই মৌলগুলোকে সাজিয়েছিলেন। এই সময় পর্যন্তও কিন্তু কারোর মাথায় অ্যাটমিক নাম্বার নিয়ে কোনো ভাবনা চিন্তা ছিল না, প্রত্যেকেই অ্যাটমিক মাসের ওপর ভিত্তি করেই মৌলগুলোকে সাজানোর চেষ্টা করছিলেন। তবে কোনটা এলিমেন্টের অ্যাটমিক মাস বা কোনটা এলিমেন্টের অ্যাটমিক নাম্বার এবং সেগুলো কীভাবে তোমরা বার করবে, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আলোচনা করব, তবে এক এক করে। আমি প্রথমেই বলেছি যে একটা ভিডিওতে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করা পসিবল না। এত বড় একটা চ্যাপ্টার আমি ডিটেইলে তোমাদের সাথে আলোচনা করছি, তাই বেশ কয়েকটা ভিডিও কিন্তু এই চ্যাপ্টারের উপর আসবে। বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দেবো, এবং সেখানে সমস্ত কিছু থাকবে। মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিল সেখানে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু কোনো রকম উল্লেখ ছিল না। তবে তুমি বলতেই পারো যে দাদা এখানে যে টেবিলটা রয়েছে এখানে তো উল্লেখ রয়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এখানে তো সমস্ত নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলো উল্লেখ রয়েছে। তবে এই টেবিলের যেই গ্রুপে নিষ্ক্রিয় গ্যাসগুলো রাখা আছে দেখো সেখানে সমস্ত গোলাপি রং রয়েছে, এবং এখানে দেখো আরও বেশ কিছু জায়গায় গোলাপি রং করা আছে। মেন্ডেলিফ কিন্তু তার টেবিলের এই সমস্ত ঘরগুলোকে ফাঁকা ছেড়ে দিয়েছিলেন, অর্থাৎ তার টেবিলে যে সমস্ত গোলাপি রঙের ঘরগুলো রয়েছে সমস্ত ঘরগুলো তিনি কিন্তু ফাঁকা ছেড়ে দিয়েছিলেন, কারণ তিনি জানতেন ভবিষ্যতে আরও অনেক এলিমেন্ট আবিষ্কৃত হবে এবং তখন সেই সমস্ত এলিমেন্ট মৌলগুলোর স্থান হবে এই সমস্ত ঘরে। মেন্ডেলিফ যখন তার পিরিয়ডিক টেবিলটা তৈরি করেছিলেন তখন নোবেল গ্যাসগুলো আবিষ্কারই হয়নি। 1900 সালে উইলিয়াম রামসে নোবেল গ্যাসগুলো আবিষ্কার করেন এবং তারপর সেগুলোকে এই ঘরে রাখা হয়েছিল। মেন্ডেলিফ খুব সুন্দরভাবে তার পিরিয়ডিক টেবিলে এলিমেন্টসগুলোকে অ্যারেঞ্জমেন্ট করেছিলেন, তবে তারপরেও সেখানে কিছু ত্রুটি ছিল। নিউল্যান্ডসের মতো তিনিও কয়েকটি জায়গায় দুটো এলিমেন্টকে একসাথে রেখেছিলেন, যেটা কখনোই পসিবল না। তাছাড়া তিনি মৌলগুলোকে অ্যারেঞ্জমেন্ট করেছিলেন অ্যাটমিক মাসের উপর ভিত্তি করে, এবং অ্যাটমিক মাস অনুযায়ী যদি এলিমেন্টগুলোকে সাজানো হয় তাহলে একটা নির্দিষ্ট সময় পর সমস্ত কিছু এলোমেলো হতে শুরু করে। তবে যদি তিনি অ্যাটমিক মাসের পরিবর্তে অ্যাটমিক নাম্বার অনুযায়ী এলিমেন্টগুলোকে সাজাতেন তাহলে তার পিরিয়ডিক টেবিলটা সবথেকে পারফেক্ট হতো। স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে এখানে দেখো দুটো প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটা এখানে রয়েছে, ইন মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল হ্যালোজেন্স আর প্লেসড ইন হুইচ গ্রুপ? অর্থাৎ মেন্ডেলিফের যে পর্যায় সারণী সেখানে হ্যালোজেন মৌলগুলোকে কোন গ্রুপে রাখা হয়েছে, এবং এক্ষেত্রে অ্যান্সার কী হবে? গ্রুপ 7। পরবর্তী প্রশ্ন দেখো, অ্যালকালাইন এলিমেন্টস আর প্লেসড ইন হুইচ গ্রুপ ইন মেন্ডেলিভস পিরিয়ডিক টেবিল? অর্থাৎ মেন্ডেলিফের পর্যায় সারণীতে অ্যালকালাইন যে মৌলগুলো রয়েছে বা ক্ষারীয় মৌলগুলো রয়েছে সেগুলোকে কোন গ্রুপে রাখা হয়েছিল? এক্ষেত্রে উত্তর হবে গ্রুপ 1। এরপর দেখো পরবর্তী স্টেজ, অর্থাৎ 6 স্টেজ, মডার্ন পিরিয়ডিক টেবিল বা আমাদের আজকের আধুনিক পর্যায় সারণী। যেই টেবিলটা এই পিডিএফের একদম শুরুতেই আমি তোমাদের দেখিয়েছিলাম সেই টেবিলটাই দেখো এখানে রয়েছে, তবে এটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।
তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। বেস্ট অফ লাক অল অফ ইউ গাইজ। থ্যাংক ইউ। হ্যালো, দিস ইজ পৌলমী দত্ত ফ্রম লার্ন উইথ অভিষেক পিডিএফ স্টোর। অভিষেক স্যারের সমস্ত হ্যান্ডমেডস নোটস এখন কিন্তু তোমরা পিডিএফ স্টোরে ভিজিট করেই দেখতে পারবে। সমস্ত সাবজেক্টের ওপর এমসিকিউর পাশাপাশি ডেসক্রিপটিভ নোটস, যা সেই বিষয়ে তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে সাহায্য করবে। তোমার প্রিপারেশনে তোমায় গাইড করার পাশাপাশি তোমার নোটসকেও আপগ্রেড করতে সাহায্য করবে। আমাদের পিডিএফ স্টোর ভিজিট করে তুমি দেখতে পারবে সমস্ত সাবজেক্টের স্যাম্পল নোটস এবং পারচেস করতে পারবে মাত্র 199 রুপিস পে করে। বেস্ট অফ লাক অ্যান্ড আপগ্রেড ইউর প্রিপারেশন উইথ আওয়ার নোটস।